যাবৎ নিফ্রোর কোনো খোঁজ নেই। নিফ্রো কোথায় আছে, কি করছে তার কিছুই জানা নেই। শুধু নেত্রার কলেজ থেকে ফিরে এসে লাগেজ নিয়ে বেরিয়ে গিয়েছিলেন আর বলে গিয়েছিল ওর অবর্তমানে যেন শুভ্র সবকটা সামলায়, আর সেটাই হচ্ছে। প্রথম প্রথম বড়মা খুব কাঁদত, তবে এখন সবটা ক্রমশ স্বাভাবিক হয়ে আসছে। এখন আর কেউ কান্নাকাটি করে না। নেত্রা আর নিফ্রোর মাঝে ঝামেলা হয়েছে বলেই যে নিফ্রো চলে গেছে সেটা সবার জানা, তবুও নিফ্রোর আদেশ কেউ নেত্রাকে কিছু বলেনি। সবাই ওর সঙ্গে স্বাভাবিক ব্যবহার করে, তবে এই স্বাভাবিক ব্যবহারও নেত্রা নিতে পারছে না। ভেতর ভেতর নেত্রাও জানে নিফ্রো ওর কারণেই চলে গেছে। আজকাল নেত্রার সেই চটপটে ভাবটা নেই। সারাদিন মলিন মুখে বসে থাকে। কোনো মতে মাস্টার্স এক্সাম ক্লিয়ার করে এখন একটা ফ্যাশন হাউসে জব নিয়েছে। সারাদিন এই কাজের চাপই হোক, বাড়ি ফেরা হয় না। সন্ধ্যার আগ মুহূর্তে কাজ শেষ হয়ে যায়, তবে অনেক রাত করে বাড়ি ফিরতে ফিরতে রাত 12টা বাজে। এই নিয়ে নেত্রাকে কেউ কিছু বলে না, কারণ মেয়েটা নিফ্রো চলে যাবার পর থেকে একেবারে নিশ্চুপ হয়ে গেছে। আজকাল যেন কথা বলতেই ভুলে গেছে। ছুটির দিনেও পারলে অফিস চলে যায়, আর না পারলে ঘরের জানালার কাছে টিফানে বসে দূর দূরান্তের দৃশ্য দেখে। নিফ্রো নেই বলে খাওয়ার ঠিকও নেই। নেত্রা খাওয়াই প্রচন্ড অনিয়ম করে, আর সবার আদরের বলে কেউ ওকে বকেও না, খাওয়াতেও পারে না। এই বাড়িতে সবার ছোট হলো নেত্রা, তাই সবাই ওকে খুব ভালোবাসে। তাই ভাই বোনদের মধ্যে মা বাবারও খুব আদরের, তাই ওরাও ছোট মেয়ের মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারে না। নিফ্রো নেই বলে নেত্রার খাওয়া দাওয়া ঘুম সব লাটে উঠেছে। 24 ঘন্টাই হলো জানালার কাছে উদাস মনে বসে থাকে, নয়তো কানে পেন্সিল গুঁজে অফিসের কাজ করতে থাকে। আর এই উদাস ভঙ্গিমায় সকলের ভেতর থেকে ভেঙে পড়েছে। একে তো নিফ্রোর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, আবার অন্যদিকে নেত্রার এরকম উদাসীনতা সব দিক দিয়ে যেন চেপে ধরেছে। চিন্তায় শুভর বিপি যেন বেরি হাই হয়ে গেছে। 6 মাসের ঘটে যাওয়া ঘটনা ভাবতে ভাবতেই শুভর চোখ যায় বিছানার দিকে। নীলা নড়ছে, তার মানে ঘুম ভেঙে গেছে। নীলার সামনে মুখটা এরকম বেচাই করে রাখা যাবে না। আজকাল নীলার অনেক মুড সুইং হচ্ছে, ক্ষণে ক্ষণে মুড চেঞ্জ হয়, হয়তো নেত্রার নিফ্রোর টেনশনে। নীলা আলমোড়া ভেঙে উঠে বসে, কাঁধে শাড়ি ভালোভাবে জড়িয়ে নিয়ে শুভ্রর দিকে চোখ দেয়। নীলার ঘুম ভাঙতে দেখে শুভ্র মুস্কি হেসে ওর কাছে এসে বসে। নীলার ঠোঁটে হালকা করে ঠোঁট ছুঁয়ে মুস্কি হেসে বলে, ঘুম হয়েছে আপনার নীলাদ্রিতা? নীলা কিছুক্ষণ শুভ্রর দিকে পুরো কুচকিয়ে তাকিয়ে থেকে নীরব মুখে বলে, হবে কি করে? আপনি ঘুমাতে দিয়েছিলেন রাতে? সারা রাত আমি আপনার ভালোবাসাময় টর্চার করে নিজে তো ভোরের দিকে আরামসে ঘুমিয়ে গেছেন, কিন্তু আমার ঘুমের 12টা বাজিয়ে দিয়েছেন। এই দেখুন, ঘাড়ে গলায় কানের নিচে আপনার আঁচড়ের দাগ পড়েছে। এগুলোর ব্যথায় আমি ঘুমাতেই পারিনি। বলেই নীলা ওর ঘাড় আর গলা দেখালো। শুভ্র নীলার গায়ে ওর নখের আঁচড় দেখে অট্টরে হেসে বলল, আমি দিয়েছি, আপনি বুঝে চুপ ছিলেন? আমার পিঠ যদি দেখেন না জ্ঞান হারাবেন। এই দেখুন কি অবস্থা করেছেন আমার পিঠে। বলে শুভ্র ওর শার্ট খুলে নীলাকে দেখালো। নিজের কর্মকীর্তি দেখে নীলা কিছুক্ষণে চুপ মেরে গেল, অতঃপর পুরো কুচকিয়ে বলল, তো কি হয়েছে? আপনি আমাকে দিয়েছেন, আমি আপনাকে দিয়েছি, হিসাব বরাবর। এখন সরুন তো, আমার উঠতে হবে। 7টা বেজে গেছে, কিন্তু এখনো রান্নাঘরেই যেতে পারলাম না। বলেই নীলা ওর গায়ে শাড়ি ভালোভাবে জড়িয়ে শুভ্রর পায়ের উপরে বসে নেমে যেতে নেয়, কিন্তু শুভ্র আবার ওকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে নিজেই ওর উপর ঝুঁকে পড়ে। নীলা শুভ্রের এহেম কাজে ভ্রু কুঁচকে শুভ্রর দিকে তাকিয়ে বলে, কি হলো? শুভ্র ওর দিকে তাকিয়ে নিজের ঠোঁট লেহন করে বলল, মন চাইছে আবারও। শুভ্র ভাই সরুন। নীলার কথা শুনে শুভ্রর মেজাজ বিগড়ে যাওয়ার পরিবর্তে নির্লিপ্তভাবে নীলার দিকে তাকিয়ে থাকলো। শুভ্র জানে নীলা ওর রোমান্টিক মুড নষ্ট করার জন্য এরকম করছে, যাতে করে ও রেগে গিয়ে সরে যায়, কিন্তু নীলা জানে না শুভ্র ওর থেকেও 2 ধাপ আগে। শুভ্র নীলার দিকে তাকিয়ে ডেভিল হেসে বলল, এখন আমাকে বাইয়া ডাকার অপরাধে আপনাকে আবারও শাস্তি পেতে হবে নীলাদ্রিতা। কাল রাতের কথা মনে আছে? আবার আপনার ভাগ্যে শাস্তি জুটবে। সো স্যাড। নীলা শুভ্রর কাছে অবাক হচ্ছে। ও ভেবেছিল লোকটাকে এভাবে রাখিয়ে দেবে, কিন্তু লোকটা ওর চাল ধরে ফেলেছে। শুভ্রর প্রশংসা করতেই হবে, ওর বুদ্ধির জবাব নেই। শুভ্র নীলার দিকে তাকিয়ে বাঁকা হেসে, রেডি তো মিসেস তালুকদার?
বলেই নীলার ঠোঁটে ঠোঁট ছোঁয়ানোর জন্য এগিয়ে এলো, কিন্তু যেই না শুভ্র নীলাকে কিস করবে তার আগে নীলা ওকে ধাক্কা দিয়ে নিচের উপর থেকে সরিয়ে দিল। শুভ্র নীলার এহেম কাজে হতভম্ব হয়ে নীলার দিকে তাকিয়ে আছে। নীলা দৌড়ে গিয়ে বাথরুমে ঢুকে কমোড বলে বমি করতে লাগলো। পেটে যা ছিল সব বেরিয়ে যাচ্ছে। নীলার পেছন পেছন শুভ্র এলো। নীলার চুলগুলো এক হাত দিয়ে ধরে অন্য হাত দিয়ে নীলার পিঠ ডলে দিতে লাগলো। অনেকক্ষণ বমি করার পরে নীলা শান্ত হয়। বিছানার কোণে চড়সড় হয়ে বসে আছে নীলা। শুভ্র ক্রমশ ঘরময় পায়চারি করে চলেছে। রাগে শুভ্রর মাথা ফাটছে। ও শুধু পারছে না নীলাকে মেরে ফেলতে। কিছুক্ষণ পায়চারি করার পর নীলার সামনে এসে থপ করে বসে পড়ল। তারপর রাগী গলায় বলল, ইমার্জেন্সি পিল মেস দেওয়ার আগে একটা পর আমার জানানোর প্রয়োজন মনে করলে না? তোমাকে এত সাহস কে দিয়েছে নীলা? বাচ্চার বাবা আমি, অথচ আমায় একটা বার জানলে না কেন? কেন? শুভ্রার মুখ থেকে তুমি আর নীলার সম্বোধন শুনে নীলা বুঝে গেছে শুভ্র ভীষণ রেগে আছে। আর রেগে যাবারও কথা। নীলা তো করেছেই শুভ্র রেগে যাওয়ার মতো কাজ। ওদের ইন্টিমেসির পর ইচ্ছে করে ইমার্জেন্সি পিল প্রিফার করেনি, সেটা মিস করে গেছে, যার ফলস্বরূপ এখনো প্রেগনেন্ট। নীলা তবুও চুপ করে আছে। দেখে শুভ্রর বাহু দুটো চেপে ধরে বলল, হাউ ডেয়ার ইউ নীলা, তোমাকে এত সাহস কে দিয়েছে? তোমার ধারণা আছে তুমি কি করেছো? আমায় না জানিয়ে এরকম একটা ড্রাস্টিক স্টেপ নিলে? একটা বারও আমার সঙ্গে ডিসকাস করলে না? তোমার কাছে আমার চেয়ে বাচ্চা বেশি? কেন এমন করলে? নীলা আমতা আমতা করে ধীর কণ্ঠে বলল, শুভ্র, আপনি আমার কথা শুনুন। আমি শুধু কি শুনবো তোমার কথা? কি শুনবো? তুমি এখন হাজারটা এক্সকিউজ দিবে। তোমার ধারণা আছে তুমি পিল মিস দিয়ে তোমার জন্য কত বড় বিপদ ডেকে এনেছো? তোমার মনে নেই 3 বছর আগের তোমার সেই অ্যাক্সিডেন্টের কথা? ডক্টর কি বলেছিল তোমায় অ্যাক্সিডেন্টের পরে? তোমার মনে আছে? ডক্টর বলেছিল তুমি অ্যাক্সিডেন্টের 3 বছর অবধি কনসেপ্ট না করলেই ভালো। এরপরও যে তুমি কনসেপ্ট না করো কারণ রিস্ক থেকেই যায়। যদি করেও থাকো সেটা অনেক রিস্কই, হয়তো ওটিতেই তুমি। শেষটা বলতে গিয়ে শুভ্রর গলা বুঝে এলো। নীলা শুভ্রর কাঁধে হাত রেখে বলল, আপনি আছেন তো, আপনি আগলে নেবেন আমায়। নীলার কথা শুনে শুভ্র এক দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে রয়। শুভ্রর চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। বাড়ি ঢুকতেই যে এমন পরিস্থিতির মুখোমুখি হব ভাবতে পারিনি। বাড়িতে লেগে আছে এক হুলুস তুলুস কাণ্ড। বাইরে থেকে ফিরতে সময় দেখলাম নীরব আর অভ্র পুরো পাড়ায় মিষ্টি বিতরণ করছে। এসব কি হচ্ছে কি এখানে? সবার মুখ অবয়ব ফুট করে বদলে গেছে। সকলের এতদিনের মূর্ছা যাওয়া মুখে যেন নতুন করে হাসির ঝলক দেখতে পাচ্ছি। আমি বাড়ি ঢুকতেই দেখলাম ভাইয়া নতুন ভাবিকে কোলে তুলে ঘুরছে খুশিতে। কিন্তু এত খুশি হওয়ার কারণ কি? আমাকে দেখতেই তন্দ্রা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, নিদ্রা রে, আমরা ফুফি হতে চলছি। তন্দ্রার কথা শুনে আমি ব্রু কুচকে তাকালাম ওর দিকে, কারণ আমি এখনো বুঝতে পারছি না ওর কথা। আমি এখনো বুঝতে পারিনি দেখে তন্দ্রা আমার মাথায় গাঁটটা মেরে বলল, তোর মাথা শুধু কাজের বেলায় চলে, এছাড়া তুই আন্ডা পারিস। গাধা, আমরা ফুপি হব, তার মানে নিশ্চয়ই আমাদের ভাইয়ের বেবি হবে। আর আমাদের একটাই ভাই আছে, আর সে হলো। তন্দ্রা আর বলতে পারলো না। তার আগেই আমি ব্রু কুচকে বললাম, শুভ্র ভাই। তন্দ্রা আমার কথা শুনে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। তবে এই কথা শুনে আমি নির্লিপ্ত চাহনি দিয়ে উপরে চলে এলাম। এমন ভাব করলাম যেন এই খবর শুনে আমি খুশিও নই দুঃখীও নই। তবে ঘুরে এসে ঠাস করে দরজা লাগিয়ে লাফিয়ে উঠলাম। এতক্ষণ পারছিলাম না সবার সামনে হাসি ধরে রাখতে। আমি দরজা লাগিয়ে ইয়ে বলে চেঁচিয়ে উঠলাম। ইয়েস ইয়েস করে ঘরময় লাফাতে লাগলাম। নিদ্রার চিৎকারের আওয়াজ শুনে তন্দ্রা শুভ্রর দিকে তাকিয়ে সরু চোখে বলল, দেখলে ভাইয়া, তোমার ছোট্ট বান্দর ফোন সবার সামনে এমন এক্সপ্রেশন দিল যেন এই খবর শুনে ও খুশি হয়নি, অথচ ঘরে গিয়ে লাফাচ্ছে। দেখো, ওর লাফানোর শব্দ এখানে অব্দি আসছে। খুশিটা সবার সামনে এক্সপ্রেস করলেই হয়, তা না ঘরে গিয়ে লুকিয়ে লুকিয়ে হাসছে। কি যে করবো এদের নিয়ে। তন্ত্রার কথায় সকলে সমস্বরে হেসে উঠে। আর তন্ত্রা শুভ্রর দিকে তাকিয়ে বলে, উফ ভাইয়া, এবার তো নতুন ভাবিকে ছাড়ো। ভাবি উড়ে যাচ্ছে না যে ওকে এভাবে কোলে নিয়ে বসে আছো। তন্ত্রার কথায় নীলা লজ্জা পেয়ে শুভ্রকে ধাক্কা দিয়ে সরে নেমে যায়। বাড়ির বড়রা সত্যি বলতে নীরবের বাড়ি গেছে এই সুখবর দিতে।
বাড়িতে কয়েকজনই আছে, কয়েকজন বলতে অফ্র, নিশি, তন্দ্রা, শুভ্র, নীলা আর এখন মাত্র নিদ্রা এলো। নীলা নিজেকে শুভ্রর কাছ থেকে ছড়িয়ে নিয়ে বলল, আপনারা সবাই গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আমি ডাইনিং এ খাবার সাজাচ্ছি। বড় মা, বাবা আর মা বাবা আজ চৌধুরী বাড়িতেই থাকবে, তাই ওদের জন্য অপেক্ষা করতে বারণ করেছে। শুভ্র নীলার কথা শুনে নীলার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বলে, দুপুরে কি বলেছিলাম মনে নেই নীলা, তাই না? এতই ইরেসপন্সিবল হলে কি করে চলবে? না মানে এতটুকু কাজ করলে কি হবে? কিছুই হবে না, আপনি গিয়ে ফ্রেশ হয়ে আসুন। শুভ্র এবার দাঁত মুখ খিচিয়ে বলল, এই তুমি বড় না আমি বড়? তুমি বেশি জানো নাকি আমি বেশি জানি? আজব তো, তুমি আমার কথা শুনছো না কেন? আমি কি তোমার খারাপ চাই বলে বলছি এই কথা? নীলা, তুমি এত অডাসিটি কোথা থেকে পাও? শুভ্রর কথায় নীলা পুরো চুপসে গেল। খুব ভালো করেই বুঝতে পারছে ওর এরকম বেহিসাবে চলাফেরার জন্য শুভ্র রেগে যাচ্ছে, তাই এখন থেকে ওকে শুভ্রর কথা অনুযায়ী চলতে হবে, না হলে ওর কপালে অবশেষ দুঃখ আছে। শুভ্র দুপুরে বলে দিয়েছে যে যদি বেবি রাখতে হয় তাহলে ওর কথা শুনতে হবে, আর নীলাও ওর কথা শাসনতে মেনে নিয়েছে, কিন্তু এখন যদি অনিয়ম করে তাহলে শুভ্রর থেকে খারাপ কেউ হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আপনার যেটা মন চাই সেটাই করুন, আমি ঘরে গেলাম। তারপর তো অনেক শখ না কাজ করার, তাহলে আজ থেকে পুরো বাড়ির কাজ আপনি করবেন। বলে নীলা মুখ ঘুরিয়ে উপরে চলে গেল। শুভ্র পুরো কুসকে নীলা যাওয়ার পানে তাকিয়ে আছে। এমন আহামরি তো কিছু বলেনি যে নীলা এভাবে রেগে যাবে। টেবিলের সব খাবার সাজিয়ে শুভ্র সবাইকে খেতে ডাকে। সবাই চলে এলো, তখনও নেত্রার দেখা মিলল না। চিন্তিত মুখে পা বাড়ালো নেত্রাকে ডাকতে শুভ্র। ডেস্কের উপর বসে কানে পেন্সিল গুজে অনবরত হাতে থাকা আরেকটি পেন্সিল চিবিয়ে খাচ্ছি। মন মতো ডিজাইন করতে পারছি না, যেমন চাইছি সেরকম একটা করতে পারছি না। হাতে সময় আছে আর শুধু আজকের রাতটা। কাল সকালবেলা নিরহান ফ্যাশন হার্টের ওনার আসবে, তাই মিস্টার এমডি আমায় শুধু 2 দিনের সময় দিয়েছিল, কারণ বর্তমানে এমডি ফ্যাশন হাউসের সবচেয়ে বড় আর ভালো ক্লাসিক ডিজাইনার আমি। কিন্তু কাল সারা দিন আর আজ সারা দিন অনেক চেষ্টা করেও কোনো ডিজাইন আঁকতে পারলাম না। হাতে শুধু আজকের রাতটাই বাকি। তারপর যদি কোনো ডিজাইন এমডিকে দিতে না পারি তাহলে আমাদের ফ্যাশন হাউসের অনেক বড় দুর্নাম হয়ে যাবে। যে করেই হোক একটা মন মতো ডিজাইন রেডি করতেই হবে। অনেক ভেবে চিন্তে একটা ডিজাইন রেডি করছিলাম, তখনই মাথায় কারোর বলিষ্ঠ হাতের ছোঁয়া অনুভব করলাম। মুখ উঠিয়ে দেখলাম ভাইয়া দাঁড়িয়ে আছে। ভাইয়া আমায় দেখে বলল, কিরে নিদ্রা, খেতে যাবে না? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আমার কথা শুনে ভাইয়া আর কথা বলল না, মলিন মুখে এগিয়ে গেল বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে। হঠাৎ ভাইয়াকে বললাম, ভাইয়া নিব্র ভাইয়ের কোনো খোঁজ পেলে? এমন একটা প্রশ্ন বোনের মুখ থেকে শুনবে সেটা শুভ্র কখনোই আশা করেনি। নিদ্রার এমন মলিন কণ্ঠ কখনো শোনা হয়নি। নিদ্রার গলায় বুঝিয়ে দিচ্ছে ও কতটা অপেক্ষায় মানুষটার জন্য দিন গুনছে। নিব্রার কথা এত মনে পড়লে ওকে সব ছেড়ে যেতে কেন এত বাধ্য করলি? আমি ভাইয়ার কথায় মলিন হেসে বললাম, মানুষের জীবন একবারেই অনিশ্চিত, কখন কাকে কোথায় এনে দাঁড় করায় সেটা কেউ বলতে পারবে না। ধরে নাও আমার সঙ্গেও তাই হয়েছে। আজও নেত্রা আবারও কথা ঘুরিয়ে দিল। আজও নিফ্র আর নেত্রার মাঝে ঘটে যাওয়া সে ঝামেলা অবক্ত রইল। নেত্রাও বলল না, আর নিফ্রত তো দেখাই মিলছে না। শুভ্র কিছু না বলে নিচে চলে এলো। আজকাল খালি মনে হয় নিচের আশেপাশে সবাই বদলে গেছে। সারা রাত জেগে ডিজাইন করার পর ভোরের দিকে ঘুমানোর কারণে অফিস পৌঁছাতে যে এত দেরি হয়ে যাবে সেটা জানা থাকলে কখনোই ঘুমাতাম না। এখন লও ঠালা, পৌঁছাতে পৌঁছাতে বোধ হয় ক্লায়েন্টই চলে যাবে। কোম্পানির সুনাম হয়তো আর ধরে রাখতে পারবো না। আপন মনে বিড়বিড় করতে করতে অফিস বসের কেবিনে ঢুকলাম। বসের সামনে একজন ভদ্রলোক বসের দিকে ফিরে বসে আছেন। হয়তো উনি ক্লায়েন্ট, যাক ক্লায়েন্ট চলে যাননি। এখন ভালোই ভালোই ক্লায়েন্টের ডিজাইন পছন্দ হয়ে গেলেই হলো। আমায় দেখে এমডি স্যার বললেন, যাক তুমি অবশেষে এলে নিদ্রা। তাহলে নিরহান ফ্যাশন হাটের ওনার মিস্টার মেহরান হোসেন নিব্র তো চলেই যেতেন। আমি ততক্ষণে বসের পাশে এসে দাঁড়িয়েছিলাম, কিন্তু বসের কথা শুনে যেতেই আমি অবিশ্বাস্য চোখে সামনে বসা মানুষটার দিকে তাকালাম। নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না, বারবার মনে হচ্ছে চোখে ভুল দেখছি। হাত দিয়ে ডলে চোখ আবারও পরখ করে নিলাম। না, সামনে যে আছে সে আসলেই আমার সামনে আছে, আর মানুষটা হলো সেই মানুষ যার অপেক্ষায় এতদিন প্রহর গুনেছি।
দীর্ঘ 6 মাস পর মানুষটাকে দেখে নিজেকে ধরে রাখতে পারছি না। বারবার মনে হচ্ছে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরি তাকে, কিন্তু সেই পরিস্থিতিতেও আমি নেই এখন। আমার সামনে নিব্র ভাই বসে আছেন। ওনার চোখ দুটো আমায় দেখে যেন কোটর ছেড়ে বেরিয়ে আসছে। এমডি ফ্যাশন হাউসের ক্লাসিক্যাল ডিজাইনার হিসাবে আমায় দেখবেন সেটা মনে হয় ওনার ধারণারও অতীত ছিল। উনি হতভম্ব দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। আমাদের দুজনকে একে অপরের দিকে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে এমডি স্যার অবাক হচ্ছেন। বুঝতে পেরে গলা খাকারি দিয়ে নিব্র ভাইয়ার দিকে হাত বাড়িয়ে দিয়ে বললাম, ওয়েলকাম টু দ্য ফ্যাশন হাউস অফ এমডি ফ্যাশন মিস্টার হোসেন। আমি জান্নাতুল তেরানা নিদ্রা, এমডি ফ্যাশন হাউসের ওয়ান অফ দ্য ক্লাসিক্যাল ডিজাইনার। নিব্র ভাই যেন এখনও ঘোরের মাঝে আছেন। উনি অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। আমি ওনাকে দেখে বললাম, সরি মিস্টার হোসেন, এনি প্রবলেম? এবার নিব্র ভাইয়ের সম্মতি ফিরল। উনি আমার দিকে হকচকিয়ে তাকিয়ে আমার সঙ্গে হ্যান্ডশেক করে বললেন, ও সরি, অ্যাকচুয়ালি আই ওয়াশ আউট অফ মাই মাইন্ড। আপনাকে দেখে খুব কাছের একজনের কথা মনে পড়ে গেল। আপনার সঙ্গে আমার খুব কাছের একজনের অনেক মিল। সরি মিস্টার এমডি। এমডি স্যার নিব্র ভাইয়ের কথায় মুচকি হেসে বললেন, ইটস ওকে মিস্টার হোসেন। ওকে, যেই দেখে সেই এরকম বলে যে তার পরিচিত একজনের সঙ্গে মিল আছে। ও কোম্পানিতে জয়েন করার পর থেকে আমাদের আরও 2টি ক্লায়েন্ট এরকম কথা বলেছে। অ্যান্ড শি ইজ আওয়ার লাকি শ্রাম। ও যখন থেকে জয়েন করেছে তখন থেকে আমার অনেক লাভের মুখ দেখেছি। অ্যান্ড আই এম শিওর আমাদের সাথে ডিল করলে আপনাদের অনেক প্রফিট হবে। শি ইজ ভেরি পটেন্সিবল। নিব্র ভাই আমার দিকে মুখ থমথমে হয়ে গেল, কারণ এতক্ষণে উনি বুঝে গেছেন নিব্র ভাই কাজ নিয়ে বড্ড খুঁতখুঁতে আর সন্দেহবাতী। আমার ভাইয়ের একদম আচরণে অবাক হলাম না, কারণ আমি ভালো করেই বুঝতে পারছি মানুষটা আমার উপর রেগে আছে, কিন্তু মানুষটা তো একান্তই আমার, তাই আমি যে কোনো সময় তার রাগ ভাঙাতে পারবো। ভাইয়ার কাছে ক্ষমা চেয়ে ভাইয়াকে নিজের করে নেব। এবার না হয় একটু স্বার্থপর হলাম। অনেক তো দেখলাম অন্যের স্বার্থ, এবার না হয় নিজের স্বার্থ দেখি। এই পৃথিবীতে কেউ নিজ স্বার্থ বিনা অন্যের স্বার্থ দেখে না, তাই আমি যদি নিজের কথা ভেবে স্বার্থপরের খাতায় নাম লিখাই তাহলে ক্ষতি কোথায়? এমডি স্যার অপ্রস্তুত হেসে বললেন, ডোন্ট ওয়ারি মিস্টার হোসেন, আই অ্যাম শিওর আপনার নিদ্রার ডিজাইন পছন্দ হবে। আপনি শুধু একবার ওর ডিজাইন দেখুন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ওর ডিজাইন ভালো লাগবে বলে আমার কাছে ডিজাইনের ফাইল চাইলেন এমডি স্যার। আমি ওনাকে ইশারায় আশ্বস্ত করে ফাইলটা এগিয়ে দিলাম। এমডি স্যার ওনার চেয়ারে বসে ফাইলটা নিব্র ভাইয়ার দিকে এগিয়ে দিলেন। ভাইয়া আমার দিকে তাকিয়ে অদ্ভুত দৃষ্টি নিক্ষেপ করে ফাইলে চোখ রাখল। ফাইলের দিকে চোখ দিতেই ভাইয়া বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল ফাইলের দিকে। আমি ভাইয়ার এইভাবে তাকিয়ে থাকা দেখে ব্রু কুচকে তাকালাম ভাইয়ার দিকে। ভাইয়া এখনো সম্মোহনের মতো তাকিয়ে আছে ফাইলের দিকে। এমডি স্যার ভাইয়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে গলা খাকারি দিয়ে বললেন, এনি প্রবলেম মিস্টার হোসেন? নিব্র ভাই ওনার দিকে তাকিয়ে গম্ভীর ভঙ্গিতে বললেন, আই ডোন্ট নো ওনার এরকম ডিজাইন নিয়ে কি করে উনি আপনার কোম্পানিতে টিকে আছেন। আপনার কোম্পানির জন্য ওনার এই ডিজাইন ওয়ার্থি না। ভাইয়ার কথায় আমি অসহায় দৃষ্টিতে ভাইয়ার দিকে তাকালাম। তাহলে ভাইয়াকে বলা সেই কথার প্রতিশোধ ভাইয়া এভাবে নিচ্ছে? এমডি স্যারও ভাইয়ার দিকে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে বললেন, আপনি কি বোঝাতে চাচ্ছেন মিস্টার হোসেন? আপনার কি নিদ্রার ডিজাইন ভালো লাগেনি? না লাগলে বলতে পারেন, কিন্তু এভাবে ওর ডিজাইনের যোগ্যতার উপর প্রশ্ন আপনি তুলতে পারেন না। নিব্র ভাই বাঁকা হেসে বললেন, আমি যা বলছি ঠিকই তো বলছি। মিস নিদ্রার ডিজাইন তো আপনার ফ্যাশন হাউসকে ওয়ার্থ করে না, বরং এই ডিজাইন আরও বড় ফ্যাশন হাউস বা কোনো ইন্টারন্যাশনাল কোম্পানির জন্য তৈরি হয়েছে, যেমন আমার নিরহান ফ্যাশন হাটের মতো ইন্টারন্যাশনাল কোম্পানি। ওনার জায়গা আপনার কোম্পানিতে নয়, বরং আমার কোম্পানিতে। উনি যেই রকম ডিজাইন করেছেন সেই রকম ডিজাইন আমি খুব কমই দেখেছি। একদম সিম্পলের মধ্যে অসাধারণ ডিজাইন। আর ওয়েস্টার্ন ড্রেসগুলো আমার মন ছুঁয়ে গেছে। ওয়েস্টার্ন ড্রেসগুলোর কোনো অংশেই বাঙালির ঐতিহ্য শাড়ি থেকে কম নয়। এতক্ষণে হাজার কষ্টের মাঝে আমার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আমি অশ্রু ভরা চোখে মুচকি হাসলাম। আমায় হাসতে দেখে আমার দিকে নিব্র ভাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে।
আমি ওর দৃষ্টি এড়ানোর ক্ষমতা আর কোনো কালেই পাইনি। আমিও বাধা পড়লাম তার কাজল কালো চোখে। এমডি স্যার মুচকি হেসে বললেন, আমি নিদ্রাকে বলেছি যে কোনো বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে অ্যাপ্লাই করতে, কিন্তু ও শুনলে তো ওর এক কথা যে আমি ওর বাবার বন্ধু, আর আমার কোম্পানিতে যেরকম সুযোগ সুবিধা আনন্দ পাবে কাজে, সেটা অন্য কোনো কোম্পানিতে পাবে না। তাই ও এই জব কিছুতেই ছাড়বে না। নিব্র ভাই ঠোঁট বাঁকিয়ে অদ্ভুত ভঙ্গিতে হেসে বললেন, ইমপ্রেসিভ। তাহলে ডিলটা কনফার্ম তো? মেহেরহান হোসেন নিব্র কখনো কোনো কিছুর প্রশংসা করে না, আর যখন করে তখন সেটা তার চাই, সে যেভাবেই হোক। এখন এই ডিজাইন আমার চাই, সে এর জন্য যদি আমায় মিস নিদ্রাকে জোর করে তুলে নিয়ে গিয়ে আমার কোম্পানিতে রেখেও দিতে হয় তাও করব, কিন্তু এই ডিজাইন আমার চাই। মেহেরহান হোসেন নিব্রর যেটা চাই সেটা তার চাই, আর না পেলে ছিনিয়ে নিব। সেটার দরকার পড়বে না। আমরা আপনার সঙ্গে ডিল করার জন্য মুখিয়ে আছি, কারণ আপনাদের মতো বড় বড় কোম্পানির সাথে ডিল করা মানে আমাদের জন্য হাতে চাঁদ পাওয়া। আপনাদের মাধ্যমে আমাদের বাইরের দেশে পরিচিত বাড়বে, তাই এই সুযোগ আমরা হাতছাড়া করব না। এখন শুধু আপনি কনফার্ম করলেই আমার কাজ শুরু করব। ম্যাক্সিমাম 15 ডেজ লাগবে সবটা রেডি করতে। অ্যাকসেপ্টেড। আমি এর জন্য ডাবল পেমেন্ট দিব, তবু আপনারা আমাকেই এই ডিজাইনটা দিবেন। আর ড্রেস ডিজাইন লঞ্চ হওয়ার পর এই ডিজাইন নিরহান গ্রুপসের নামে পেটেন্ট করে নিব, যাতে এই ডিজাইন আপনি আর কাউকে দিতে না পারেন। তার জন্য আমরা প্রয়োজনীয় কাগজও রেডি করেছি। আপনি অনেক সন্দেহবাদী, তাই না? ইয়েস, ইউ আর রাইট। সকলে আমার এই অভ্যাসটাই ঘৃণা করে। সন্দেহবাদী হওয়া খারাপ নয়, কারণ আজকাল দুনিয়ার কাউকেই সহজে বিশ্বাস করা যায় না। যাই হোক, তাহলে আমরা এগ্রিমেন্ট সাইন করে ফেলি। নিব্র ভাই মাথা নেড়ে সায় দিলে দুই কোম্পানির মধ্যে এগ্রিমেন্টের মাধ্যমে চুক্তি হয়ে গেল। সাইন করে নিব্র ভাই এমডিকে উদ্দেশ্য করে বললেন, তাহলে মিস্টার এমডি, আজ আসি, দেখা হবে 15 দিন পর। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ রিয়া। নিব্র ভাই বেরিয়ে যেতে আমি তাড়াহুড়ো করে স্যারকে কিছু না বলেই ভাইয়ার পিছু নিলাম। ভাইয়া দ্রুত গতিতে হাঁটছে। আমি বারবার ডেকেও ওকে যখন থামাতে পারলাম না, তখন ওর পেছন পেছন আমার গাড়িতে উঠে ড্রাইভারকে বললাম, ড্রাইভার ফলো দ্য কার ফার্স্ট, হারি আপ। ভাইয়া সাধারণ গতিতে গাড়ি চালাচ্ছে। অবশেষে কিছুক্ষণ পর ভাইয়ার গাড়ি একটা 5 স্টার হোটেলের সামনে এসে দাঁড়ালো। ভাইয়া সেখানেই গাড়ি থেকে নামলো। আমিও দ্রুত গতিতে ভাইয়ার পেছন পেছন গেলাম। ভাইয়া সোজা লিফট দিয়ে 12 তলায় চলে এলো। ভাইয়ার সঙ্গে ভাইয়ার অ্যাসিস্ট্যান্ট আর কিছু গার্ডস আছে। আমি এমনভাবে চলাফেরা করছি যেন ভাইয়া আমায় না দেখে, কিন্তু অবাক হলাম এটা দেখে যে ভাইয়ার অ্যাসিস্ট্যান্টও আমায় চিনল না। ব্যাপারটা অদ্ভুত, তাই না? লিফট 12 তলায় আসতেই ভাইয়া নেমে গেল, সেই সাথে ভাইয়ার অ্যাসিস্ট্যান্টও। আমি ভাইয়ার পিছু নিলাম। আমি বুঝতে পারছি না ভাইয়ার মতো এত তুখোড় বুদ্ধিসম্পন্ন মানুষ এখনো বুঝতে পারলো না কেউ তার পেছনে আছে। ভাইয়া 288 নাম্বার রুমে সামনে এসে কি দিয়ে যেন দরজা খুলতেই রুমের দরজা খুলে গেল আর ভাইয়া ভেতরে চলে গেল। ভাইয়ার অ্যাসিস্ট্যান্টও ভাইয়ার ঘরে ঢুকতেই চলে গেল। দরজা তখনও খোলা, তাই সুযোগ বুঝে আমিও ভাইয়ার পেছন পেছন ভাইয়ার রুমে ঢুকে গেলাম আর দরজার পাশে থাকা বড় কাবার্ডে ঢুকে গেলাম। কিছুক্ষণ পর দরজা খট করে লাগানোর শব্দ পেলাম। ভাইয়া এখনও আমি ভাইয়ার পেছনে বুঝতে না পারার পেছনে এটাও কারণ হতে পারে যে লোকের ভিড়ে আমায় দেখেনি, কারণ লিফটে আর ভাইয়ার এই রুম অবধি আসা পর্যন্ত ভাইয়ার পেছনে অনেক লোক ছিল, হয়তো তাই দেখেনি। ঘরে ভাইয়ার হাঁটাহাঁটিরও শব্দ পাচ্ছি না, তাহলে কি ভাইয়া ঘরে নেই? আমি কাবার্ডের দরজা একটু ফাঁক করে দেখার সাথে সাথেই আবার ধপ করে লাগিয়ে দিলাম। বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। আর একটু হলেই ধরা পড়ে যেতাম, কারণ ভাইয়া শুধু একটা ট্রাউজার পরে ঘরে ঘুরছে। ভাইয়ার চুল দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। ভাইয়ার শরীরের পানির ছিটা, তার মানে ভাইয়া গোসল সেরে বেরিয়েছে। ভাইয়ার সঙ্গে কথা কি করে বলবো? ভাইয়া আমায় দেখে আবার ঘর থেকে বের করে দেবে না তো? নিফরোজ সারা ঘরে কয়েকবার পায়চারি করে হুট করে গিয়ে কাপাটের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর হঠাৎ বাঁকা হেসে দরজা খট করে খুলে দেয় আর ওর গায়ের উপরে পড়ে যায় নিদ্রা। আমি আর ভাইয়া দুজনে নিচে পড়ে আছি। ভাইয়া নিচে আর আমি উপরে। ভাইয়া আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভাইয়ার দৃষ্টিতে শুধু মুগ্ধতা আর আমার দৃষ্টিতে আড়ষ্টতা।
এমন নয় যে ভাইয়াকে এরকম হট লুকে আগে কখনো দেখিনি, কিন্তু এখন কেন জানি বুকটা থকথক করছে। ভাইয়া শুভ্র রাঙা দেহে পানির ছিটা যেন ভাইয়ার সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। তুই কি উঠবি নাকি এখন তোকে আসার দিব? এতক্ষণ ঘোরের মধ্যে থাকলেও এখন ভাইয়ার এই কথা শুনে তাড়াহুড়ো করে উঠে গেলাম। তাড়াহুড়োয় উঠতে গিয়ে আবারও পড়ে গেলাম ভাইয়ার উপর। ভাইয়ার চোখ বন্ধ করে বিরক্তিতে ব্রু কুচকে কিছু একটা বিড়বিড় করে বলল। আমি নিশ্চিত আমার এত ভারের জন্য আমায় মোটা বা হাতি বলছে। আমি ভাইয়ার উপর থেকে উঠে গিয়ে বিছানার এক কোণে বসলাম। ভাইয়া কাভার থেকে টি শার্ট নিয়ে পরে ফেললো। তারপর আমার সামনে দাঁড়িয়ে ব্রু কুচকে বলল, আপনি এখানে আমার বেডরুমে কি করছেন মিস নিদ্রা, সেটা কি জানতে পারি? আর আপনি আমার পিছুই বা কেন নিচ্ছিলেন? ভাইয়ার কথায় আমি ভাইয়ার দিকে বিস্ফোরিত চোখে তাকালাম। তার মানে ভাইয়া বুঝতে পেরেছিল আমি ভাইয়ার পিছু নিচ্ছি। তাহলে আমায় জেরা করলো না কেন? আমার কথার মাঝে বাধা দিয়ে নিব্র ভাইয়া বলল, আপনি কাইন্ডলি আপনার ভাবনার শেষ ঘটিয়ে আমায় বলুন যে আপনি আমার বেডরুমে কি করছেন। কোনো জরুরি কথা? না হলে তো আপনার আমার রুমে আসার কথা না। আমি হুট করে উঠে গিয়ে নিব্র ভাইয়াকে জড়িয়ে ধরলাম। ভাইয়ার বুকে মুখ গুজে কাঁদতে লাগলাম। নিদ্রাকে এভাবে হুট করে কাঁদতে দেখে নিভ্র অস্বস্তিতে পড়ে গেল। এতদিন পর মেয়েটাকে দেখলো, তাও এরকম বিধ্বস্ত অবস্থায়, যেটা নিভ্র একেবারে মেনে নিতে পারছে না। তার দূরে সরে আসা যে নিদ্রাকে এভাবে ভেঙে দেবে, সেটা জানলে সে কখনোই দূরে সরে যেত না। নিদ্রার মাথায় খানিক হাত বুলিয়ে নরম গলায় নিভ্র বলল, রাত আর কত কাঁদবি? কাঁদিস না, তোকে কাঁদতে দেখলে আমার যে বড্ড খারাপ লাগে। ভাইয়ার কথায় আমি আরো জোরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। নিব্র ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আবারও বলল, কান্না থামা বলেছি তো রাত। নিব্র ভাইয়ার কথায় আমি চুপ করে গেলাম। তবু আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে চলেছে। আমি ভাইয়ার দিকে তাকিয়ে কান্না ভেজা গলায় বললাম, কেন চলে গিয়েছিলে নিব্র ভাইয়া আমায় সবার মাঝে একা করে? তুমি জানো তোমার কথা আমার কত মনে পড়েছে। দিনরাত